এখন আমার আওয়ামী লীগের অবস্থা হইছে যে ওই ছালনাই কুত্তার বাগানাম এই অবস্থা। ওই আইসা সারা রাত ধরে আপনার হোয়াটসঅ্যাপে কত চিল্লাইব, এরপরে সারাদিন গাঞ্জা খাইয়া ঘুমাইব, আর কোনো কাম নাই। আর খালি কইব যে আমাদের মারে, আমরা থাকতে পারতেছি না। ভাই আপনি ওই দুধ, বাচ্চা যদি না কাঁদে মায়ও দুধ দেয় না। সুতরাং আপনারা কিছুই করতে পারতেছেন না। কোটি কোটি লাখ লাখ কর্মী, খালি করবেন কি সেনাবাহিনী মারে, অমুক মারে। তবে আপনারাও তো মারছেন ভাই, তারপরে ওরা টিকা তো ছিল, আপনারা টিকতে পারতেছেন না। এখন আপনারা বলতেছেন ভারত কি বিএনপি দেবে? ভাই ভারত কেন, সারা পৃথিবী জানে যে এখন নির্বাচন হলে বিএনপি চলে আসবে, যেভাবে হবে বিএনপি আইসা যাবে। সুতরাং সুসম্পর্ক বিএনপির সাথে করবে। যদি জামাত আসতো তাহলে জামাতের লগেও করতো। ভারতের ওই যে রফিক ভাই একটা কথা আছে, ভারত তার নিরাপত্তা, ভারতের কথা হচ্ছে নিরাপত্তা। এবার আপনার দেশে কে আসবে সেটা বড় কথা না, আপনি যদি আমাদের সাথে নিরাপত্তার ব্যাপারে ইয়ে করেন যে আপনার দেশের ভেতর থেকে আমার দেশে কোনো নিরাপত্তা হানি হবে না, বা আমরাও আপনাদের করব না, এই কথাই মানেন। আফগানিস্তানের সাথে পৃথিবীর কারো সম্পর্ক নাই, কিন্তু আফগানিস্তানের সাথে ভারতের সম্পর্ক খুব ভালো। অ্যাম্বুলেন্স ধার দেয়, বিমান দেয়, সবকিছু দিতেছে না। তাহলে এখন ভারত আওয়ামী লীগের হাত ছাইরা দিছে কি না দিছে সেটা হচ্ছে যে পরের প্রশ্ন। বাতাসের সাথে যুদ্ধ করা যায় না। এখন আওয়ামী লীগের পজিশনটা ওই রকম, যার কারণে আমি বলবো যে আওয়ামী লীগের হাত ছেড়ে দিল কি ছেড়ে দিল না, এইটা আলোচনার কোনো বিষয় হইতে পারে না। এটা আলোচনার কোনো বিষয় হইতে পারে না। বিষয় হচ্ছে যে আওয়ামী লীগ কেন দাঁড়াইতে পারতেছে না, এইটা যদি আলোচনা করে কেউ, সেটা হচ্ছে যে একটা জিনিস। ভারত ভারতের স্বার্থ বুঝবে, এটা অবশ্যই। ভারত কি আওয়ামী লীগের লগে বিয়ে হয়েছে, নাকি দাসখত দিছে যে আওয়ামী লীগই সারা জীবন রাখতে হবে ক্ষমতায়? কোনো দরকার নাই তো। আপনি না পারলে আপনি কি করবেন? আপনার আশ্রয় দিছে, আপনার প্রায় 50,000-60,000 লোক আপনি ভারতে আছেন, আর গেছেন কারা? সব নেতাগুলো ওখানে ভেগে যায় বইয়া থেকে, ওখান থেকে খালি বক্তৃতা বিবৃতি, এছাড়া তো আর কিছু করতে পারতেছেন না। আজকে 17 মাস 18 মাস হয়ে গেল, আপনার দাঁড়াইতেই পারতেছেন না। এখন আমরা আপনারা সবাই মিলে আলোচনা করতেছি, ভাই ভারত কি ছেড়ে দিল কিনা, ভারত আওয়ামী লীগের ধরে রাখলো কিনা। না, ভারত ভারতের সিদ্ধান্তে অটল, হেরা হেদের মতো করবে। আপনি যদি 2 নম্বরই করেন, আপনারে ব্লকেজ দিব। আপনি যতক্ষণ 2 নম্বরই করবেন না, কোনো সমস্যা নেই, আমরা অসুবিধা নেই। বিএনপি কে এর আগেও ছিল না? জিয়া রহমান ছিল, এরশাদ ছিল, তারপর আপনার এই গত 91-96 ছিল, 2001-2008 বিএনপি ছিল তো। ভারত কি এরকম করছে? এরকম করে না। ভারত এখন যা করতেছে এটা হচ্ছে ইন্ট্রিম গভর্নমেন্টের উপর প্রেসার, কারণ ইন্ট্রিম গভর্নমেন্ট পুরো পাকিস্তানের কাছে ব্যর্থ হয়ে গেছে। কালকে যদি বিএনপি ক্ষমতায় আসার পরে যদি দেখা যায় বিএনপিও সেম কাজ করতে, তখন বিএনপির সাথে সম্পর্ক আরো খারাপ হবে। আর তা না হলে সম্পর্ক উন্নতির দিকে যাবে, অসুবিধা কি আছে? কারণ হচ্ছে জিও পলিটিক্সে কেউ কারো চিরস্থায়ী বন্ধু হয় না, কেউ কারো চিরস্থায়ী শত্রুও না। রাশেদ হায়দার ভাই, আমাদের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান, তিনি যুক্তরাষ্ট্রে গেছেন, সেখানে বাণিজ্য বিষয়ে আলোচনা হবে। আর যে হয়ে গেছে অলরেডি ওই আলোচনাটা, আর একটা আলোচনা সেটা হচ্ছে নির্বাচন নিয়ে, দুটো আলোচনা সেখানে, যেটা প্রথম আলোর নিউজে আমরা দেখেছি। প্রশ্ন হচ্ছে, বাংলাদেশের নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রে হঠাৎ ডক্টর খলিলুর রহমানের আলোচনার কি এমন প্রয়োজন পড়বে? নির্বাচন তো চলছেই। রাশেদ হায়দার, খলিলকে নিয়ে ইউএস এর যেই বৈঠক, এই বৈঠক পুরোপুরি এখনো কেউ জানে নাই। তবে এটা কেউ জানবেও না, না, এটা নন ডিসক্লোজার চুক্তি হইতে পারে। এটা স্বাভাবিক, এটা অবশ্যই ইন্টারনাল বিষয় হবে। নির্বাচন নিয়ে যে কথাটা বলতেছে, হয়তো নির্বাচন নিয়ে, কারণ হচ্ছে আপনি বেশ কিছুদিন যাবত দেখতেছেন যে ডাক্তার ইউনূস যত কথাই বলবে বলুক, জামাত প্রীতি আছে, পাক প্রীতি আছে, এবং সর্বশেষ যেমন এই যে পাকিস্তান থেকে চায়না বিমান কিনবে, বা আরো অনেক কিছু, চায়নার সাথে কিছু চুক্তি হওয়া, চায়নার সাথে সম্পর্ক, ওই যে চায়নাকে দিয়ে আপনার এই রংপুরের ওইখানে এয়ারপোর্টকে ইয়ে করা, এগুলা কিন্তু আসলে আমেরিকা ভালো চোখে দেখতেছে। কারণ আমেরিকার এখন মূল টার্গেট হচ্ছে চায়না ঠেকাও। মানে চায়না ঠেকানোর জন্য সে নাই পর এমন কোনো কাম নাই। আবার আজকে যদি একটা জিনিস খেয়াল করেন আপনি একটু, কারণ এই আমেরিকার মানে ডোনাল্ড ট্রাম্পের মন্ত্রিসভার কোন এক মন্ত্রী, নামটা আমি ভুলে গেছি,
সে বলছে যে ভেনিজুয়েলা থেকে যে তেল পাইছে, তেল নিচ্ছে, সেই তেল তারা ভারতের কাছে বেচতে চায়। এটা একটা কূটনীতিক বার্তা। তার মানে কি জানেন, এখন এই ভেনিজুয়েলা মানে সবকিছুতে মিলে রাশিয়ান তেল বন্ধ করো, আমি মাস্তানি করি ভেনিজুয়েলার যে তেল বা ইরাকের যে তেল নিব সব আমি ভারত এবং ভারতের কাছে বেচো, ভারত চায়নার কাছে বেচো। কিন্তু একটা প্রেশার রাখা কিন্তু চায়নার উপরে চোখ দিয়ে, এটা হচ্ছে চায়না প্রীতি বাদ দেওয়ার জন্যই হয়তো এই খলিল সাহেবকে ডাইকে আনতে পারে। আবার গত 2 দিন যাবৎ আপনি শুনতেছেন যে, আপনারাও শুনছেন হয়তো, একজন অর্থনীতিবিদ এবং একজন সাবেক উপদেষ্টা ছিলেন 1/11-এর সময়, সুলতানা কামাল, এনাদের নাম আলোচনায় আসতেছে এখন, নাকি এনাদেরকে দিয়ে আবার নতুন করে তত্ত্বাবধায়ক হবে। রেহমান সোবহান এবং সুলতানা কামালের কথা বলছেন? জি জি, রেহমান সোবহান এবং সুলতানা কামালের কথা এই মুহূর্তে খুব বেশি শোনা যাচ্ছে। কারণ হচ্ছে যে আপনি দেখেন, আমাদের এই এনএসএ খলিল, ওনাকে ইন্ডিয়াও পছন্দ করে, আমেরিকাও পছন্দ করে। আমেরিকা পছন্দ করে, আমেরিকার নিজস্ব লোক সে, ইন্ডিয়াও পছন্দ করে। হ্যাঁ, এমন হইতে পারে যে এই দুজনের নামও যেহেতু শোনা যাচ্ছে, নাকি এই সরকার ইন্ট্রিম ভেঙে দিয়ে নির্বাচনের আগে আরেকটা তত্ত্বাবধায়ক সরকার হয়ে যায়। 12 তারিখের ইলেকশন সম্ভবত হবে না, তাই ওইটা তো পিছিয়ে যেতে পারে 3 মাস 6 মাস। কারণ এর আগেও এই নজির আছে, আমাদের দেশে এই নজির আছে। তা পুরো জানুয়ারি মাসটা আসলে এখনো কি হয় সেটা দেখার বিষয়। আজকেও আপনারা জানেন যে চট্টগ্রামে জামাতের একজন শীর্ষ সন্ত্রাসী মারা গেছে গুলিতে আজকে। ওইদিকে আবার ওই আপনার আরাকান আর্মির গুলিতে চট্টগ্রামে একটা মেয়ে মারা গেছে কক্সবাজারে। চাপে রাখার জন্য খলিলকে বুদ্ধি পরামর্শ দিতেছে যে তোমরা আরো বেশি করো। আমেরিকা করতে পারে যে খলিলকে দিয়া, যে পাইকারাও আছে এখানে, খলিলও আছে, তোমরা এক কাম করো, যুদ্ধ বাজায় দাও ইন্ডিয়ার লগে, ইন্ডিয়া প্রেসারে যাক। এগুলো হইতে পারে, মানে ইন্ডিয়ার সাথে যুদ্ধ বাধাইয়া দেয়, অস্ত্র টস্ত্র এগুলো আমি বিক্রি করব, তোমাদের তো এখন 30 বিলিয়ন 29 বিলিয়ন আছে, ওই টাকা মোটামুটি আমারে দিও, না হইলে বাকিতে। হ্যাঁ, কারণ হচ্ছে ইন্ডিয়া তো ট্যারিফ ট্যারিফ দিয়ে আমরা কোনো মতে ঠেকাইতে পারতেছি না, তো একটা যন্ত্রণা দাও না, তোমরা একটা বিস্ফোরণের মতো কাজ করো, বেশি বড় তো হইতে পারবে না, তোমরা ছোট বিস্ফোরণের মতো কাম করো। এগুলো হইতে পারে। কারণ আমেরিকার চরিত্র তো নাই, কারণ আমেরিকা যার বন্ধু তার কোনো শত্রুর দরকার হয় না। আমেরিকা যেমন ইরাক আক্রমণ করার সময় ইরাকি জনগণকে বুঝাইছিল যে আমরা তোমাদের জন্য আসছি, তোমাদেরকে বাঁচাবো, তোমাদের উন্নতি করব, সবকিছু নিয়ে যায়। এখন একটা ইরাক একটা রাস্তাঘাটও তো তৈরি করে নাই। এখন আবার ভেনিজুয়েলার তেল খাইয়া কি কইছে যে ভেনিজুয়েলার তেল আমরা মার্কেট প্রাইসে বেচবো। ভেনিজুয়েলার নোবেল জয়ী মাসাদো তো বলছে ওয়েলকাম, এটা স্বাধীনতা, কি খুশি ওনারা। না না, ভেনিজুয়েলার যেটা প্রস্তাব কি দিয়েছে দেখেন, যে আমরা তোমাদেরকে তোমাদের তেলের পয়সা দিব, তবে সেটা আমাদের নিয়ন্ত্রণে, আমরা বইলা দিব যে এই পয়সা তুমি কখন কোথায় কিভাবে খরচ করবে। মানে আমি দাদা, আমি সব নিয়ে নিলাম, এখন তোমাদের 2 টাকা দিব, 5 টাকা দিব, তোমাদের দরকার 1000 টাকা, তোমাদের 300 টাকা দিব, যে এই দিয়া চলো তোমরা। তো লিবিয়াতে কি শান্তি ফিরে আসছে? মানে আগের চেয়ে মানুষ কি শান্তিতে আছে? একই কাহিনী, একই কাহিনী। হয়তো খলিলকে দিয়ে এটাই বলা যেতেছে যে লাগাও তোমরা, ইন্ডিয়ার সাথে একটু জোরে লাগিয়ে যাও, যা লাগে আমরা করবো না। ওইদিকে তো মায়ানমার দিয়ে তো মারতেই আছে। এখন ইরানের জনগণের পক্ষে তো আমেরিকা ভূমিকা নিচ্ছে, তো আমেরিকা ইসরায়েল একই কথা, ইরানের জনগণরা সেম কথা যে আমরা তোমাদের পক্ষে আছি, কিন্তু শেষ পর্যন্ত হবে ইরানের তেল মেল গুলা লইয়া যাইব, ইরানি জনগণের আর কিছু হবে না, ওইটা আবার সিরিয়া আফগানিস্তান হয়ে যাবে। এটা হচ্ছে যে খেলা। আর এই সেম খেলাটা হয়তো আমাদের দেশও করার চেষ্টা করতেছে। আমার চেষ্টা করতেছে কি এই 15 মাস আপনার কাছে কেমন মনে হয়? যে অনেকেই তো বলে আগের থেকে ভালো ছিলাম, বলে তো অনেকে, হয়তো এটা মিথ্যা, জানি না, আপনার কি মনে হয়? আগের থেকে ভালো ছিলাম মানে আগের থেকে এখন ভালো আছি, শেখ হাসিনার সময় থেকে ইউনূসের সময় খুব ভালো আছি, এরকম তো ভাই। শেখ হাসিনা বিরোধী যারা শেখ হাসিনা বিরোধী তারা বলতেছে ভালো আছি, আবার শেখ হাসিনার পক্ষের যারা তারা কয় যে আগেই ভালো ছিলাম। আর এটা নির্ধারণ করবে কে? আগে ভালো ছিলাম এখন ভালো না, এটা নির্ধারণ করবে কে? আপনি যদি পাল্লায় তোলেন 2 জায়গায় আপনি 50-50 পাবেন, যার যখন ইচ্ছা। যেমন আপনি ধরেন এক্সাম্পল, যে আগে যেসব বিএনপি জামাতের সাংবাদিকরা আছে বা বুদ্ধিজীবীরা আছে, তারা কয় যে আগে আমরা কথা কইতে পারতাম না, এখন পারি। আবার এখন আওয়ামী লীগ বুদ্ধিজীবীরা কয় যে আমরা পারি না, তখন আমরা পারতাম। কথাটা ওই রকম না কি? ওই সময়ে কারা কথা বলতে পারতো না? জামাতের লোকজন কথা বলতে পারতো না,
জামাতের লোকজন তো কখনোই কথা বলে না। বিএনপির লোকজনরা টকশোতে যায় কথা বলে নাই। কারা? বিএনপির এই যে ব্যারিস্টার রুমিন ফারহানা, নীলুফার চৌধুরী, এরকম 4-5 জন কথা বলে নাই। না 4-5 জন 10 জন দেখায় তো আসলে লাভ নাই। 4-5 জন 10 জন দেখায় লাভ নাই। আলোচনা করেই তো টিভিতে আলোচনা তো 4-5 জন 10 জনই করে, লাখ লাখ মানুষ। যদি বলেন যে এত কিছুই যদি হইতো, তাহলে এই আপনার 5ই আগস্ট ঘটলো কেন? এত শান্তিতে থাকলে 5ই আগস্ট ঘটলো কেন? মানুষ এভাবে খেপার নামলো কেন? নাকি আওয়ামী লীগ আপনার টিউনিং বুঝে নাই, গত সরকার পাবলিকের রেসপন্স বুঝে নাই। যেমন আপনি দেখেন ইরানের কথাটা যে তুলছেন, তা আমি বলি, যখন আপনার যে শাহ পাল্লবী ছিল তখন ওরা কইছে যে না এই গভর্নমেন্ট মানে এরা ফালা দিতে হবে, ইসলামী বিপ্লব করলো, রেভুলেশন কইরা এখন বুঝতেছে যে না 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 আগে ভালো ছিলাম তো আমরা, এখন আবার আগেরটারে আইনা আবার হয়তো 2-4 বছর বলছে না 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 খোমেনিরটা ভালো ছিল। ব্যাপারগুলো ওই জায়গায়। কিন্তু হ্যাঁ, একটা কথা বলতে পারেন যে আওয়ামী লীগের সময়ে গত 15 বছর যেই উন্নয়ন হয়েছে এটা হয়তো আগামী 50 বছর আর কেউ করতে পারবে না, এটা শিওর। বাকি সংস্কৃতি উন্নয়নের কি দরকার ছিল? না বাংলাদেশে যে কি কোনো প্রয়োজন ছিল? আপনি এটা জাতি গঠন করতে পারলেন না, আপনার জাতির মন মগজের উপরে কাজ করতে পারলেন না। না এটা করতে পারলেন না। ওই যে আপনি বলছেন আমাদের যে কৃষ্টি, আমাদের যে সংস্কৃতি, এইটা কি গত 15 বছর কোনো চর্চা হয়েছে? আপনি দেখছেন গত 15 বছরে আপনার এলাকার, আপনার পাড়ায় 21শে ফেব্রুয়ারি, 16ই ডিসেম্বর, 7ই মার্চে কোনো অনুষ্ঠান করছে পাড়ার লোকজন মিল্লা? এগুলা ছোট ছোট বাচ্চারা দেখছেন? এখন হবে, সামনে হবে। আওয়ামী লীগের শাসন আমলে এগুলা ছিল গুনাহ। হ্যাঁ, কিন্তু আমাদের সময় আমরা দেখছিলাম তখন আওয়ামী লীগ বিরোধিতা ছিল, কিন্তু এই প্রোগ্রামগুলো হইতো খুব সুন্দরভাবে হইতো। এগুলা 7ই মার্চে আমি দেখতাম যে টিভি সেট ভাড়া করে না 7ই মার্চের ভাষণ চালাইতো এলাকায়। গত 15 বছর কিন্তু এগুলা করে নাই। এগুলা না করার কারণে ওই পোলাপাইন তো একচাটিয়া দেখছে, ফ্রি ফায়ার গেম খেলছে। আপনি এত আমার এই উন্নয়নের তো দরকার ছিল না, আমার তো একটা উন্নত জাতি দরকার ছিল। হ্যাঁ, আপনি উন্নয়ন করতে যায় এই উন্নয়নের সুফল কি এইটাই তো বুঝাইতে সক্ষম হয় নাই। এই জিনিসটাই বুঝাইতে পারে না যে এই উন্নয়নের দ্বারা আমি কি সুফল পাবো, এইটাই বুঝাইতে পারে না। এই যে যখন বললো যে ওই পাইপলাইন দিয়ে গ্যাস যাইতেছে ইন্ডিয়াতে, হ্যাঁ এই পাইপলাইন দিয়ে তেল আইতেছে বাংলাদেশে, এইটার প্রতিবাদী কেউ করতে পারে না। যুক্তিযুক্ত জায়গা মতন করো, এগুলো করে নাই। তো যার কারণে এখন যারা ওই যে আওয়ামী বিরোধী তারা কইতেছে যে এখন ভালো আছি, আগে ভালো ছিলাম না। আবার যারা আওয়ামী লীগ সমর্থক তারা কইতেছে না আমরা আগেই ভালো ছিলাম। আগে এত ভালো থাকে মানুষ কি বলে? রাশেদ হায়দার ভাই, আওয়ামী লীগ বিএনপির কথা বাদ দেন না ভাই, এখন সাধারণ মানুষ ভাই, এখন আপনারা যেটা বলি সাধারণ মানুষ বলতে আমরা কয়জন সাধারণ মানুষের কাছে যাইতে পারি? আপনি আমি ইউটিউব আর ফেসবুকের টিকটকের যে 10টা ব্যক্তির চয়েস করা ভিডিওগুলোর কাইটা ওই অংশটা চালাই দিলে সাধারণ হয় না, ওইটা হয় না। গত 17 মাসে আওয়ামী লীগ এলারা কতজন সাধারণ মানুষের কাছে যায় আলোচনা করছে? কোন সাধারণ মানুষের সাথে আলোচনা কইরা তো সাধারণ মানুষ যদি রাস্তায় নামাই যাতো তাহলে এটা কথা ছিল। রাশেদ হায়দার ভাই, আপনি তো বললেন বেশ ভালো, এখনো ঠিক, আপনার কথাই ঠিক আছে, এখন খুব ভালো, আগের চাইতে অনেক ভালো। 1 সপ্তাহ আগে যেই এলপিজি 1200 টাকায় খোলা খুচরা মার্কেট থেকে মানুষ কিনতো, এখন 2200, 2300, 2400, 2800 টোটালি নাই, গ্যাসই নাই, মানে সিলিন্ডারই নাই। তো ভালো আছে না? যে লোকটা এখন বাসা বাড়িতে তার সিলিন্ডার শেষ, সে কি ভয়ঙ্কর বিপদের মধ্যে আছে। অবশ্যই ভাই, গ্যাস জ্বালায় তো পরিবেশের ক্ষতি ভাই, ভালো না? মানুষ ভালো আছে, এইটাই হলো গ্যাস জ্বললে তো পরিবেশের ক্ষতি হয়। বাসার ভিতরে লাকড়ির চুলা ঢুকাও, পরিবেশ দূষণ হবে না। এই তো পরিবেশ দূষণ হবে না। ওই যে আগের মতো কেরোসিনের চুলা জ্বালাইবেন, আগের মতো। ওইটাই তো বললাম, হ্যাঁ, বাসাটা বেশ ভালো পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, হ্যাঁ। জি, এখন এখানে আরেকটা ঘটনা আমার মনে পড়ে, কি জানেন?
আপনার ভারতে গ্যাসের সিলিন্ডারের দাম সম্ভবত 900 বা 1000 রুপি, রুপিতে হিসাব করলে 1000 রুপি, 900 থেকে 950। হ্যাঁ ধরেন না 1000 রুপি ধরলাম আমরা গড়, যে 1000 রুপি বাংলাদেশে হইলে এটা হয়তো, ভারতীয় রুপি বাংলাদেশে হিসাব করলে হয়তো 1300 বা 1400 টাকা পড়ে বাংলা টাকায়, এরকম কিছু একটা। তো বাংলাদেশে যদি এখন 2500 বা 3000 টাকা সিলিন্ডার হয়, তাহলে অদূর ভবিষ্যতে হয়তো কেউ টাটার সাথে চুক্তি করে ভারতীয় গ্যাসের সিলিন্ডার বাংলাদেশে ঢুকাইবে, ঢুকে আপনার 16-17 টাকা বাংলাদেশ বেচবে। থেকে সিলিন্ডার যাইতো, এলপিজি যাইতো ভারতে, এটা তো সেদিনের কথা। বাংলাদেশ থেকে এলপিজি যাইতো ভারতে, এখন আপনি বলছেন ভারত থেকে আমরা আনবো, হ্যাঁ, অথচ গ্যাসের উপর ভাসছে বাংলাদেশ। 1000 টাকা যদি ভারতে এলপিজি যদি 1000 টাকায় পাওয়া যায়, ভারতীয় এলপিজি 1000 টাকা মানে বাংলাদেশের 1300 টাকা, হিসাবটা বুঝেন। আনতে ধরেন আর পার সিলিন্ডারে 200 টাকা কস্ট, মানে 1500 টাকা, আমি বেচুন ধরেন 1700 টাকা বা 18 টাকা, 300 টাকা লাভে বেচুন। তো এইটা ভারতীয় কোম্পানির গ্যাস বেচুন, বাংলাদেশি কোম্পানির গ্যাস 2600 টাকা। একজন কমেন্ট করছে কলকাতায় গ্যাস সিলিন্ডার 879 টাকা, আরেকজন বললো ইন্ডিয়াতে 700 টাকা, মানে 700 রুপি, এরকমই বলছে আর কি। এরকমই হবে, এই 700 800 এরকম একটা। ভাই আমি তো সেটাই বললাম, আমি গড়ে ধরলাম 1000 রুপি, যেটা বাংলাদেশি টাকায় ট্রানজেকশন করলে 1300 টাকা আসে, ট্রান্সপোর্ট খরচ আরো 200 টাকা পার সিলিন্ডার, তাইলে আপনার 1500 টাকা, বেচবো আমি মার্কেটে 1800 টাকা, তো আমারটা কিনবে 1800 টাকায়, বাংলাদেশি সিলিন্ডারের দাম তো 2600 টাকা। আমি সমস্যাটা এটা দেখি নাই, কিনেন, আপনার টাকা আছে, আপনি বাইরে থাকেন, মাসে ভারতীয় আধিপত্য, ভারতীয় আধিপত্য, প্রবলেম নাই ভাই ভারতীয় আধিপত্য। কিন্তু আমার এইটা বুঝতে হবে যে এখন আমরা এক সপ্তাহ ডিফারেন্সে ডাবল টাকা দিয়ে গ্যাস কিনতে হচ্ছে, তাহলে আমাদের আমরা খুব ভালো আছি না, আমি এটা বুঝাতে যাচ্ছি। অবশ্যই আপনি এটা কেন বুঝতে পারতেছেন না? আপনি একটা জিনিস কেন বুঝতে পারতেছেন না? বাংলাদেশে এখন বাংলাদেশ বিমানের 14টা ড্রিম লাইনার জাহাজ আছে, 14টা পৃথিবীর বিখ্যাত এরোপ্লেন গুলার মধ্যে একটা, যেগুলার টিকিট আবার আপনি করতে গেলে টিকিট কখনো পাইবেন না, কিন্তু বিমান খালি আসে আমাদের। সেই জায়গায় আরো 20টা আইতেছে, আমরা নতুন যুদ্ধ বিমান কিনতে, আমাদের অর্থনীতি কোথায় যায় পৌঁছাইতেছে আপনি এটা দেখতেছেন না? সেই জায়গায় আমরা 2700 টাকা একটা গ্যাস কিনতে পারবো না, এটা তো হইতে পারে না ভাই। আমরা 5000 টাকা দিয়ে গ্যাস কিনবো প্রয়োজনে, পলিথিনে বইরা গ্যাস নিয়ে আসবো দোকান থেকে। আমি তো ওই কথা বলছি যে আমরা যে আগের চেয়ে ভালো আছি, এটা তো প্রমাণ, এটা তো অস্বীকারের কোনো সুযোগ নেই। সেটাই বুঝাইতে যাচ্ছে, আমরা ভালো আছি না ভাই। জি জি। এবং আপনি একটা জিনিস জানেন, আমি ফেসবুকে এখন হঠাৎ করে দেখি যে খালি অ্যাপার্টমেন্ট আর জায়গা সম্পত্তি বেচার কথা হইতেছে বাংলাদেশে, কয় যে 2 কোটি টাকার অ্যাপার্টমেন্ট, এটা এখন বেচবো 50 লাখ টাকা। তা আমি চিন্তা করতে যে এইসব বাড়ি ঘর জায়গা জমি মনে বাঙালি বেচা বলা যে চাঁদের দেশে মনে বাড়ি কিনতেছে সবাই, অর্থনীতি শক্তিশালী আমাদের। ওই যে রফিক ভাই কিছুক্ষণ আগে যেটা বললো যে গার্মেন্টস এর জিনিস ইন্ডিয়াতে যায়, আরে এটা আমার মনে কয়েক বিলিয়ন ডলারের গার্মেন্টস প্রোডাক্ট ইন্ডিয়াতে যায়, ইন্ডিয়া সেটা কিনা নিয়া লেভেল চেঞ্জ করা মেড ইন ভারত লাগাইয়া পাঠায় দেয় আবার।